শুভেচ্ছা সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চালু হতে না হতেই মুখ থুবড়ে পড়েছে ঢাকা ময়মনসিংহ রুটের দূরপাল্লার বাসগুলোর গেট লক সার্ভিস। নির্ধারিত স্টপেজের বাইরে থেকেও আগের মতোই যাত্রী ওঠাচ্ছে বাসগুলো। এতে যথারীতি যানজট লেগে থাকছে বিভিন্ন পয়েন্টে। ব্যবস্থা নেওয়ার কথা বললেও এই বিষয়ে খুব একটা তৎপরতা দেখা যায়নি ট্রাফিক পুলিশের। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কোনো আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না। বন্দি ৩ কয়েদির রিট আবেদনের শুনানি শেষে আজ এই রায় দিয়েছেন হাইকোর্ট। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে যাদের কন্ডেম সেলে রাখা হয়েছে ২ বছরের মধ্যে তাদের সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। এবং ভারতের সোনা পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে সীমান্তবর্তী অঞ্চল খুলনা। সেখানে প্রায়ই ধরা পড়ছেন স্বর্ণের ছোট বড় চালান। আটকও হচ্ছেন চোরা কারবারিরা। বাড়ছে অস্ত্র, মাদক এবং মানব পাচারের সংখ্যাও। পুলিশ বলছে পাচারকারীদের গ্রেফতারে অনুসন্ধান চলছে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। একদিন পার হতে না হতেই মুখ থুবড়ে পড়ল গেট লক সার্ভিস। যত্রতত্র যাত্রী ওঠাতে দেখা গেছে দূরপাল্লার পরিবহনগুলোকে। এতে যানজট থেকে মুক্তি পায়নি ঢাকা ময়মনসিংহ রুটে চলাচলকারীরা। যদিও ট্রাফিক পুলিশ বলছে নিয়ম ভাঙলে নেওয়া হচ্ছে ব্যবস্থা, কিন্তু দেখা যায়নি তেমন কোনো পদক্ষেপ। দাউদ হাসানের রিপোর্ট। রাজধানীর মহাখালী টার্মিনালের বাইরের আশপাশের এলাকা থেকে দূরপাল্লার বাসে বিশৃঙ্খলভাবে যাত্রী উঠানামা করায় দীর্ঘ যানজটের তৈরি হয়। নগরবাসীকে ভোগান্তি থেকে মুক্তি দিতে চালু করা হয়েছে গেটলক সিস্টেম। নতুন এই নিয়মে বলা আছে, মহাখালী ছাড়াও বনানী, কুর্মিটোলা এবং আবদুল্লাপুর থেকে যাত্রী তুলতে পারবে দূরপাল্লার বাসগুলো। কিন্তু এই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তুলতে দেখা গেছে চালক ও পরিবহন শ্রমিকদের। যাত্রী আনা সবাই উড়াইতেছে, আমরা উড়াই। মাহাজন আমদামি পাইতেছে না, আমরাও পাইতেছি না, তেলের ভর্তুকি চলতেছে। রাজধানী এয়ারপোর্ট এলাকার সড়কের চিত্র এটি। এখানে বাস দাঁড়ানোর নিয়ম না থাকলেও রাস্তার মাঝে বাস থামিয়ে এভাবেই যাত্রী তুলছে পরিবহনগুলো। একই চিত্র দেখা গেছে মহাখালী, খিলক্ষেত, আজমপুর সহ বিভিন্ন পয়েন্টে। যাত্রী তোলা ও নামানোর ক্ষেত্রে কোনো নিয়মের তোয়াক্কা করছিলেন না বাস চালক ও শ্রমিকরা। আমাদের টপিসে লোকাল যাত্রী থাকে, লোকাল না তোমার দূরপাল্লা কোনো কাউন্টার নাই। টার্মিনালে পরে যা আছে সব লোকাল যাত্রী। নিয়ম নাই, এটা ঠিক আছে। আগে তোলা হয়েছে, ওখানে তুলে যাইতে হবে। এই জায়গা থেকে ওঠানোর নিয়ম আছে। ট্রাফিক পুলিশের নাকের ডগায় এমন অনিয়ম চললেও দেখেও যেন না দেখার ভান করে আছেন তারা। যদিও পরে মাছরাঙা টেলিভিশনের ক্যামেরা দেখে তৎপর হয়ে উঠেন তারা। আপনারা দেখলাম আপনি দায়িত্ব থাকার অবস্থায় এখানে লোকজন দ্বারা আপনার সামনে যাত্রী তুলতেছে, যাত্রী উঠাচ্ছে, আপনি কিছু বলতেছেন না কেন? সামনে জিজ্ঞেস করেন আপনি কেন কিছু করতেছিলেন না? আপনার সামনেই তো তুলতেছেন। আমার সাথে আপনার সামনে তো উঠছিল, আপনি কিছু বলেন না? জিজ্ঞেস করেন। এটা যদি গেলে সে ইয়া করে থাকে, তাহলে ওনার সামনে যদি গেলে হয়ে থাকে, তাহলে জিনিসটা হওয়া উচিত হয়নি। দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নেই। আমাদের সিনিয়র স্যার অল টাইম মনিটরিং এর মধ্যে আছে। এদিকে যাত্রীরা বলছেন এমন নিয়ম বাস্তবায়ন করা গেলে যানজটের পাশাপাশি সড়কে চলাচল হবে নিরবচ্ছিন্ন ও স্বস্তিদায়ক। পয়েন্টে বাহির থেকে ওঠায় এই জন্য যানজট সৃষ্টি হয়, সময় নষ্ট হয় যাত্রীদের জন্য। এবং হচ্ছে পয়েন্ট থেকে উঠাইলে প্রায় পয়েন্টে ফুটওভার ব্রিজ আছে, যাত্রীরা পয়েন্ট পার হয়ে যে যাত্রী উঠতে পারে। বাসের ভিতরে অতিরিক্ত যাত্রী তোলা না হয় তাহলে অবশ্যই এটা আমাদের জন্য ভালো। যানজট কমাতে আন্তজেলা বাস সার্ভিসের পাশাপাশি সিটি সার্ভিসকেও একই নিয়মে আনতে হবে বলে জানায় সংশ্লিষ্টরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে কন্ডেম সেলে রাখা যাবে না বলে রায় দিয়েছেন আদালত। মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালের 2রা সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারে কন্ডেম সেলে বন্দী 3 কয়েদি।
ওই রিটের প্রেক্ষিতে 2023 সালের 5 এপ্রিল চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে দণ্ডিতদের কন্ডেম সেলে বন্দী রাখা কেন আইনত অবৈধ এবং কারাবিধির 980 বিধিটি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। দীর্ঘ শুনানি শেষে গত বছরের 12ই ডিসেম্বর মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সেই রায় দিয়েছেন আজ। এই ধরনের ডিলে যেখানে হয় সেখানে মৃত্যুর দণ্ডের সেলের আসামিকে নির্জন কক্ষে 15 থেকে 20 বছর পর্যন্ত যদি বন্দী রাখা হয় তাহলে এটি হবে ডাবল পানিশমেন্ট। হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগ, আপিলের রিভিউ এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার যে দরখাস্ত আছে এগুলো নিষ্পত্তি হওয়ার পরেই একজনকে নির্জন কক্ষে কন্ডেম সেলে কনফাইন করে সলিটারি কনফাইনমেন্টে রাখা যাবে। রিটকারীদের আইনজীবী জানান, মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগেই যাদের কন্ডেম সেলে রাখা হয়েছে আগামী 2 বছরের মধ্যে তাদের সাধারণ কয়েদিদের সঙ্গে রাখার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন আদালত। সংক্রামক রোগের যদি কোনো রোগ থেকে থাকে অথবা অন্য ধরনের কোনো সেক্সুয়াল ডিজিজ থেকে থাকে তাহলে তাকে আলাদা করে রাখা যাবে। এই ক্ষেত্রে ওই ব্যক্তিকে জেলের ভিতরে প্রাথমিকভাবে শুনানি নিতে হবে যে আপনাকে সেপারেটলি নির্জন কক্ষে রাখা হবে। এই ব্যাপারে আপনার মন্তব্য বা বক্তব্য কি? রায়ের নির্দেশনায় আদালত বলেছে, সরকার কারাবিধি সংস্কারের যে কাজ করছে সেখানে যেন এই রায় ও পর্যবেক্ষণের প্রতিফলন থাকে। সরকারের সঙ্গে আলোচনা করে কথা বলে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে, এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি, যার ফলে এটা হয়তো আমি সরকারের সাথে আলাপ করব। এছাড়া উনি আরও কতগুলো যে ডাইরেকশন দিয়েছেন আমি ডাইরেকশনগুলো নিয়ে সরকারের সাথে আলাপ করব এবং সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আমরা পদক্ষেপ নিব। 2022 সালের নভেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে দেয়া কারা কর্তৃপক্ষের প্রতিবেদন অনুযায়ী দেশের কারাগারগুলোতে কন্ডেম সেল রয়েছে 2657টি। এসব সেলে মোট বন্দী রয়েছে 2162 জন কয়েদি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। হজযাত্রীদের ভিসা দেওয়ার সময়সীমা বাড়ানোর জন্য সৌদি আরবকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই আহ্বান জানান তিনি। হজযাত্রীরা যেন নির্বিঘ্নে পবিত্র হজ পালনের সুযোগ পান সেই দিকে বিশেষ দৃষ্টি দিতে সৌদি রাষ্ট্রদূতকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী। ভিসা দেওয়ার সময়সীমা বাড়ানোর আশ্বাস দেন সৌদি রাষ্ট্রদূত। ভারতের সোনা পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে সীমান্তবর্তী অঞ্চল খুলনা। সেখানে প্রায়ই ধরা পড়ছে স্বর্ণের ছোট বড় চালান, আটকও হচ্ছেন চোরা কারবারিরা। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। রাজধানীর সূত্রাপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু কালাম প্রতি মাসে 5-6 বার ঢাকা থেকে সোনার বার নিয়ে বাসে খুলনা হয়ে যেতেন সাতক্ষীরায়। সেখানে পৌঁছে দেওয়া স্বর্ণের বারগুলো অবৈধভাবে পাচার হতো ভারতে। গত প্রায় 2 মাস ধরে এই কাজ করছেন তিনি। অবশেষে গত 2 মে খুলনার সাচিবুনিয়া এলাকায় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তার স্যান্ডেলের ভেতরে লুকিয়ে রাখা 70 লাখ টাকা মূল্যের 738 গ্রাম ওজনের 7টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। এগুলো গোপন সংবাদের ভিত্তিতে অধিকাংশই ঢাকা থেকে যে সাতক্ষীরাগামী যে পরিবহনগুলো রয়েছে, সড়ক পরিবহন, এই পরিবহনের থেকে আমরা আটক করেছি এবং সেক্ষেত্রে আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি অধিকাংশই কিন্তু দেখা যাচ্ছে বাহক। প্রাথমিক স্তরে কারা জড়িত তাদের নাম আমরা পেয়েছি এবং সাতক্ষীরায় এদের ডেস্টিনেশন কোথায় আমরা তাদের নাম পেয়েছি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সোনা পাচারের সাথে সাথে বাড়ছে এ অঞ্চলে অস্ত্র, মাদক ও মানব পাচারের সংখ্যা। অপরাধের মধ্যে মাদক রয়েছে, অপরাধের মধ্যে ট্রাফিকিং রয়েছে, এই অপরাধের মধ্যে অস্ত্র চালান রয়েছে এবং সেইটার সঙ্গে আবার অন্য অনেক বিষয়, সেটার সঙ্গে চুরি, ছিনতাই, ডাকাতি। ফলে একটা অপরাধী চক্র যখন গড়ে ওঠে সেই চক্র দ্বারা অনেক নানাবিধ অপরাধ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সেটি ঘটেও থাকে আমাদের সমাজে। তবে পুলিশ বলছে, সোনা চোরাচালানের সাথে জড়িত গডফাদারদের অনেকের সন্ধান মিলেছে। তাদের ধরতে কাজ করছেন তারা। ঢাকা থেকে সাতক্ষীরা যায়, সাতক্ষীরা যাওয়ার পরে এটি সাতক্ষীরায় থাকে না। এটি আপনি জানেন যে আমাদের পাশের দেশে স্বর্ণের প্রচণ্ড প্রবল চাহিদা আছে, সেই দেশে এই স্বর্ণগুলো চলে যায়। তো এটি প্রতিরোধ করার জন্যই আমরা মূলত এখানে কাজ করছি, যে এর সঙ্গে মানব পাচার বা অস্ত্র
বা মাদক জড়িত আছে কিনা সে বিষয়টিও আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। আমরা খতিয়ে দেখেছি, আরও জীবন ঘনিষ্ঠভাবে খতিয়ে দেখব। কেএমপির তথ্য অনুযায়ী গেল বছর সেপ্টেম্বর থেকে এবছরের মে পর্যন্ত সোনার 6টি চালান আটকের মাধ্যমে 44 পিস সোনার বার উদ্ধার হয়েছে। 5 কেজি 67 গ্রাম উদ্ধার হওয়া এসব সোনার আনুমানিক মূল্য 4,45,12,748 টাকা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। দর্শক, আবারও আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। বাংলাদেশে এসে কোনো রাজনৈতিক দলকে মদদ দেওয়ার মতো বিশ্ব পরিস্থিতি এখন আর নেই বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ধানমন্ডিতে সভাপতির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে এই মন্তব্য করেন তিনি। আরও বলেন, মার্কিন সরকারের ক্ষমতা মধ্যপ্রাচ্যে সংকুচিত হয়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাইডেনের কথা শোনেন না। সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, দলীয় নির্দেশ অমান্যকারীদের শাস্তি পেতেই হবে। অতীতেও সেই উদাহরণ রয়েছে। জনগণের ভোটে সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না, কিন্তু বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এ দাপটটা দেখাবে, তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা হলে এই সমস্যার সমাধানে 10টি কুইক রেসপন্স টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডেঙ্গুর প্রকোপ কমাতে জনসচেতনতা তৈরির পাশাপাশি এবারে নিজেরাই সরাসরি মশা মারার ঔষধ আমদানি করবে ডিএনসিসি, জানিয়েছেন মেয়র। মাসেক রাহাতের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর গেল 4 বছরে অন্তত 50টি অভিযান চালিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। উদ্ধার করেছেন দখল হয়ে যাওয়া সড়ক, খেলার মাঠ ও খালের জায়গা। নিজের কাজের 4 বছর পূর্তি উপলক্ষে নগর ভবনে সংবাদ সম্মেলনে মেয়র জানালেন, অব্যাহত থাকবে অবৈধ দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। খালের উপরে কোনো ধরনের অবৈধ বিল্ডিং আমরা রাখতে দেব না, সে যত বড় শক্তিশালী হোক না কেন। অবৈধ দখলদারদের জন্য আমি কোনো বৈধ চিঠি দিব না। ভেরি ক্লিয়ার মেসেজ। দেশে প্রথমবারের মতো ময়লা থেকে ডিএনসিসি বিদ্যুৎ উৎপাদনে যে প্রকল্প হাতে নিয়েছে, এর মূল কাজ চলতি মাসে শুরু হয়েছে। বৃষ্টিতে সড়কে জলবদ্ধতার সমস্যার সমাধানে 10টি কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে, জানান মেয়র। কুইক রেসপন্স টিমের মাধ্যমে আমরা নগরের যে কোনো সময় যে কোনো ধরনের জলবদ্ধতা যদি হয়, তাৎক্ষণিকভাবে আমাদের কুইক রেসপন্স টিম সেই এলাকাতে গিয়ে আমরা চাবো যে সেটিকে ক্লিন করে দেওয়ার জন্য। ডেঙ্গুর প্রকোপ কমাতে এবার জনসচেতনতা তৈরিতে ওয়ার্ড কাউন্সিলরদের বিশেষ বরাদ্দ দিচ্ছে ডিএনসিসি। প্রতারণা এড়াতে নিজেরাই সরাসরি আমদানি করবে মশা মারার ঔষধ। বিটিআই কে মন্ত্রিসভার আমাদের ক্যাবিনেটের মিটিং এর মাধ্যমে কিন্তু অ্যাপ্রুভ হয়ে কিন্তু আমরা এখন ডাইরেক্ট ইম্পোর্ট করছি, টারবাইন মেশিন নিয়ে আসছি। তো এগুলো তো আমাদের নতুন সংযোজন। জিআইএস ম্যাপিং এ দেখা হয়েছে গত বছর কোন জায়গা থেকে সবচেয়ে বেশি ডেঙ্গু আমরা এডিসের লার্ভা পেয়েছি, ওই জায়গাগুলোতে আমরা আগে ধ্বংস করে ফেলছি। মেয়র আরো জানান, কারওয়ান বাজারের একটি অংশ শিগগিরই যাত্রাবাড়ি, আরেকটি অংশ গাবতলীতে যাচ্ছে। যারা দোকান সরিয়ে নেবেন তাদের কোনো টাকা দিতে হবে না। তেজগাঁয়ে নির্মাণ হতে যাচ্ছে আলাদা ট্রাক স্ট্যান্ড। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ফাঁকা জায়গাগুলোতে শিশুদের জন্য করা হচ্ছে খেলার জায়গা। মাশরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সংগঠক এবং লেখক হায়দার আকবর খান রনুর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। সকাল 11টার দিকে হায়দার আকবর খান রনুর মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। একে একে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদ, গণসংস্কৃতি ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার রাজনৈতিক জীবন, আদর্শ এবং দেশের জন্য আত্মত্যাগ স্মরণ করে শোক বয়ে স্বাক্ষর করেন অনেকেই। হায়দার আকবর খান রনুর জানাজা বেলা 1:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে দাফন করা হয় তাঁকে।
এক মাস পর কক্সবাজার উপকূলে পৌঁছল জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সন্ধ্যায় কুতুবদিয়া বহির্নোঙরে ভিড়েছে জাহাজটি। আগামীকাল চট্টগ্রামে ফিরবেন 23 নাবিক। প্রিয়জনদের বরণ করে নেয়ার জন্য প্রতীক্ষার প্রহর গুনছেন স্বজনরা। আবদুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। অপেক্ষার প্রহর শেষ হচ্ছে এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিকের পরিবারের। দেশের জলসীমায় জাহাজটি পৌঁছানোর খবরে আনন্দের বন্যা বইছে তাদের মাঝে। জলদস্যুদের কবল থেকে মুক্তির পর আগামীকাল দেখা হতে যাচ্ছে স্বজনদের সাথে। প্রিয়জনদের বরণের প্রস্তুতি সহ পরিবারগুলো তৈরি করছেন পছন্দের খাবার। নাবিকদের সন্তানদের উচ্ছ্বাসেরও কমতি নেই। ভালো ভালো খাবার দেব বাবাকে। বাবা আসলে আমরা অনেক খুশি হব, সবাই বাবাকে আনতে যাব আর সারপ্রাইজ রাখছি। ছেলে যা যা পছন্দ করছে, কত ঈদে তো ওই পাঞ্জাবি টাঞ্জাবি সব কিনে রাখছে ছেলের জন্য। এখন শুধু ওকে নিয়ে আসলে আসলে বেড়াবো, ঘুরবো, আমাদের আবার নতুন ঈদ শুরু হবে আর কি। এই 23টা নাবিকের পরিবারে সবার পরিবারে একই অবস্থা হবে। আমার বাড়িতে আমার ছেলে আমার বুকে ফিরিয়ে আসবো, কোম্পানিরে আমি ধন্যবাদ জানাই। তার ফিরে আসাতে আমরা খুব আনন্দিত। উদ্ধার প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সোমালিয়ায় জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ জাহাজের 23 নাবিকের জিম্মি দশায় কেটেছিল 32 দিন। গেল 14 এপ্রিল মুক্তির প্রায় এক মাসের মাথায় আজ ভোরে দেশের জলসীমায় জাহাজটি প্রবেশ করেছে বলে জানিয়েছে মালিকপক্ষ। বর্তমানে জাহাজটি কুতুবদিয়া উপকূলের পথে রয়েছে। রাতে সেখানে পৌঁছাতে পারে। আগামীকাল বিকেলে ছোট জাহাজে নাবিকদের চট্টগ্রামে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে জাহাজ কর্তৃপক্ষের। প্ল্যান হচ্ছে আমাদের কালকে যদি নাকি আবহাওয়া ঠিক থাকে তাহলে আমাদের ক্রুদেরকে আমরা ছোট একটা জাহাজ দিয়ে কুতুবদিয়া থেকে সবাইকে নিয়ে আসবো। এরপর সবাই যার যার বাসায় চলে যাবে। যেহেতু সবাই আসবে স্বাভাবিকভাবে আমরা অফিস থেকে যাবো, বাট দ্যাট উইল নট বি এ ফর্মাল ওয়ান বা ওই ধরনের কোনো স্পেসিফিক ইয়ে হবে না। গেল 12 মার্চ সোমালিয়া উপকূল থেকে 600 নটিক্যাল মাইল দূরে জাহাজটি জিম্মি করে জলদস্যুরা। 32 দিন পর মুক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাতে পণ্য খালাস করে নতুন পণ্য নিয়ে 1 মে জাহাজটি দেশের পথে যাত্রা করে। আবদুল্লাহ রাকিব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ। সকালে প্রতীক বরাদ্দ দেওয়া হয় মানিকগঞ্জ জেলা সদর এবং সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের। পটুয়াখালী 3 উপজেলা এবং লক্ষ্মীপুর সদর ছাড়াও নোয়াখালী সদর, বেগমগঞ্জ এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের 31 প্রার্থী পেয়েছেন প্রতীক। এছাড়া গাইবান্ধার সুন্দরগঞ্জ এবং সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক পেয়েছেন 34 প্রার্থী। এদিকে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে জেলা সদর, আটঘরিয়া এবং ঈশ্বরদী উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। পাবনা সদরে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন পান মোটরসাইকেল। এছাড়া কামিল হোসেন কাপ পিরিচ, আবু সাইদ খান হেলিকপ্টার, রফিকুল ইসলাম রুমন আনারস এবং মোশাররফ হোসেন পেয়েছেন ঘোড়া প্রতীক। সমাজে নারীর এগিয়ে যাওয়া এবং নারীর অধিকার রক্ষায় নারী পক্ষ সবসময় কাজ করে যাবে এমন অঙ্গীকার জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। প্রতিষ্ঠার 40 বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যমের সাথে সংগঠনটির মত বিনিময় সভায় আয়োজন ছিল রাজধানীর সিডাব মিলনায়তনে। সেখানে বক্তারা জানান, বীরাঙ্গনা নারীদের সরকারি স্বীকৃতি, 71-এর যুদ্ধ সন্তানদের রাষ্ট্রীয় মর্যাদা, যৌনকর্মীদের সুরক্ষা, নারীর স্বাস্থ্য সুরক্ষা সহ নানা ইস্যুতে কাজ করে নারী পক্ষ। সামনের দিনেও এই কাজ অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় সিনিয়র সাংবাদিকরা বলেন, বর্তমান সমাজে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় আছেন নারীরা। তবে নারীর এগিয়ে যাওয়া সবসময়ই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ মাথায় রেখে নারী পক্ষকে কাজ করার আহ্বান জানান তারা। গ্রামীণফোন গ্রাহকরা এখন থেকে মাইজিপি অ্যাপ থেকেই সহজেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই লক্ষ্যে রাজধানীতে আজ এক অনুষ্ঠানে বিকাশের সঙ্গে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। মাইজিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট খোলার মাধ্যমে গ্রাহকরা 125 টাকা পর্যন্ত বোনাস পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং বিকাশের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। একদিনেই মুখ থুবড়ে পড়েছে দূরপাল্লার বাসগুলোর গেট লক সার্ভিস, যত্রতত্র ওঠাচ্ছে যাত্রী, তৈরি হচ্ছে যানজট, তৎপরতা নেই পুলিশের। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তের আগে কোনো আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না, হাইকোর্টের রায়, যাদের রাখা হয়েছে তাদের স্থানান্তরের নির্দেশ। এবং ভারতে সোনা পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে খুলনা, বাড়ছে অস্ত্র, মাদক ও মানব পাচারের শঙ্কাও, ব্যবস্থা নিচ্ছে পুলিশ। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।